নমস্কার। কদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা হাঁসদা নামে একটি আদিবাসী মেয়ের ওপর রেপ হয়েছে এবং তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে। তো আজকে আমি ওই গ্রামে গিয়েছিলাম খোঁজ নিয়ে, আমি এবং আমার টিম। সেখানে গিয়ে আমরা বিষয়টি জানার চেষ্টা করি। তো মেয়ের মায়ের সাথে আমরা কথা বলি, মেয়ের বাবার সাথেও কথা বলি। প্রশাসনে ওখানে শক্তিগড় থানার ওসি হাজির ছিলেন, তার সাথেও আমাদের কথা হয়েছে এবং ওখানে গিয়ে দেখলাম যে একটি বিশিষ্ট আদিবাসী সংগঠন তারা একটা বিক্ষোভ মিছিল তারা সভা করছে শান্তিপূর্ণভাবে। তো সকলের সাথে আমাদের কথা হয়। বিষয়টি যেটা জানতে পারলাম, মেয়ের মায়ের যা বক্তব্য, যে যেদিনকে ঘটনা ঘটেছে 14ই আগস্ট, সেদিনকে মেয়েটি বাড়িতেই ছিল। প্রথমে সে ব্যাংকে গিয়েছিল কোনো একটা কাজের জন্য, দুপুর 2টে সে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার পর সে চান খাওয়া দাওয়া করে সন্ধেবেলা তার মা মাঠ থেকে গরু আনতে গিয়েছিল। মেয়েটি তখনও বাড়িতেই ছিল। গরু আনার পর মেয়ের মা যেটা বলেন যে ওনার তখন হঠাৎ পায়খানা পেয়ে যায়, উনি পায়খানা করে আসেন। আসার পরে উনি কাপড় ছাড়তে ঘরে যান। সেই সময় মেয়ের মাও বলে যে মেয়েরও নাকি পায়খানা পেয়ে গেছে। তো মেয়ে বলে যে মা আমিও একটু পায়খানা করে আসছি বলে মেয়েটি সেই সময় পায়খানা করতে যায়। তাদেরই বাড়ির পাশে বাথরুম আছে, সেই বাথরুমে। এবং ওনার যে মেয়েটি মারা গেছে তার একটা ছোট ভাই আছে, সে প্রাইভেট পড়তে যায় সন্ধ্যে 6:30টার সময়। তো তার ভাইও সেই সময় প্রস্তুতি নিচ্ছিল পড়তে যাবে বলে। কিন্তু মেয়ের মা ওই কয়েক মিনিটে কাপড় ছেড়ে বেরিয়ে আসার পরে তার ভাইকে বলে যে দেখ তো তোর দিদি, ফোন কর তোর দিদিকে বলে তাকে দুবার ফোন করে। কিন্তু দিদি ফোন তুলছে না দেখে তার মা তখন বাথরুমের দিকে এগিয়ে যায়, যে দেখি মেয়ে তো মাঠে কখনো ফাঁকা জায়গায় তো কখনো বাথরুম করতে যায় না। সেই বুঝে সে তখন বাথরুমে গিয়ে দেখে যে দরজাটা বাইরে থেকেই লক করা আছে। তো তখনও খুব একটা অন্ধকার হয়নি, মেয়ের মায়ের যা বক্তব্য। তো উনি তখন মাঠের দিকে দেখতে যান, দেখি মেয়ে ওদিকে গেছে কিনা। তো খানিকটা গিয়েই ওনার সাথে টর্চ লাইট ছিল, উনি টর্চটা মারতেই ওনার মেয়ের শরীরেই টর্চটা পড়ে। আর তখনই উনি ভয়াবহ দৃশ্য দেখেন যে মেয়ে একদম গলা কাটা অবস্থা, রক্তাক্ত। তো ওনার বক্তব্য যে এই কয়েক মিনিটের ব্যবধানে যে আমার মেয়েকে কে বা কারা হত্যা করলো, ওনারা এতটুকু শব্দ পাননি। এবং যেখানটায় বডিটা পড়েছিল তার ঠিক বাঁ সাইডে কিছুটা তফাতে ঢিলছুড়া তফাতের মধ্যেই তার নিজের কাকির বাড়ি। এবং এই সন্ধেবেলা চারিদিকে সবাই মানুষ, কেউ ঘুমিয়ে নেই, 6টা 6:30 নাগাদ। তো এত বড় একটা হত্যাকাণ্ড। এবং আপাতত দৃষ্টিতে গ্রামবাসীর যে বক্তব্য যে না এটা রেপ কেস নয়, এটা একটা মার্ডার কেস। এবং আমরা পোস্টমর্টম রিপোর্টটাও দেখলাম, পোস্টমর্টম রিপোর্টেও দেখা গেছে সেখানে রেপের কোনো উল্লেখ নেই। সেখানে লেখা রয়েছে ইনজুরিজ অ্যান্ড হোমিসাইডাল ডেথ। তো এটা সম্পূর্ণ একটা মার্ডার কেস, এটা কোনো রেপ কেস নয় বলে এটা পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে এবং গ্রামবাসীরও বক্তব্য তাই। তো সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা এই ফেক নিউজ ছড়াবেন না, কারণ এটা প্রমাণ হয়েছে যে এটা একটা মার্ডার কেস। তো আমরা আরও জানার চেষ্টা করি যে গ্রামে কারোর প্রতি কোনো সন্দেহ আছে কিনা, কোনো শত্রুতা আছে কিনা। কিন্তু ওনার পরিবার বললেন যে না, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর প্রতি কোনো সন্দেহ নেই। কে বা কারা করলে আমরা কোনো অনুমানও করতে পারছি না। প্রশাসনের যেটা বক্তব্য যে পুলিশ এফআইআর করার পরে এসআইটি গঠন হয়েছে, উচ্চপদস্থ অফিসারদের নিয়ে এটা এনকোয়ারি চলছে এবং ওনারা আসামিদেরকে শনাক্তও করে ফেলেছেন ইতিমধ্যে। এনকোয়ারির স্বার্থে ওনারা নামটা এখন এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারবে না যতক্ষণ না অ্যারেস্ট করছেন। এবং আসামিরা ধরাছোঁয়ার বাইরে, তারা হচ্ছে পলাতক, তারা সম্ভবত রাজ্যের বাইরে রয়েছে। এবং পুলিশ বলছেন যে আমরা খুব সম্ভবত আজকে রাত্রের মধ্যেও অ্যারেস্ট করতে পারি, যে কোনো সময় আমরা অ্যারেস্ট করে ফেলতে পারি। আমরা মোটামুটি ট্রেস করে ফেলেছি আসামিদেরকে, আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমি সেখানে প্রশাসনের কাছে প্রস্তাব রাখি যে যে বা যারা আসামি ধরা পড়ার পর যদি দেখা যায় যে তারা নিজে এসসি বা এসটি নয়, অন্য কাস্টের লোক, তাহলে এক্ষেত্রে এই মামলাটা এসসি এসটি অ্যাক্টের আওতায় মামলা হওয়া উচিত। সেটা আমি ওনার কাছে প্রস্তাব রেখেছি যে এটাকে যেন কোনো রকম নেগলিজেন্স না হয়, এসসি এসটি অ্যাক্টেই মামলা করতে হবে। এবং এসসি এসটি রুল 1995 অনুযায়ী ওই পরিবারটা 8,25,000 টাকা পেতে পারেন। এবং যদি দেখা যায় যে অভিযুক্ত আসামিরা এসসি এসটি
ফ্যামিলির অন্তর্গত, তাহলে এসসি মামলা হবে না। নর্মালি যেমন বিএনএস সেকশন অনুযায়ী মামলা হওয়া উচিত সেইভাবেই চলবে। এবং সেখানকার যারা আদিবাসী সংগঠন যারা আন্দোলন করছেন তাদের সাথেও আমরা যোগাযোগ করি, তাদের সাথে কথাবার্তা বলি, আলাপ আলোচনা চালিয়ে যাই। তাদের সাথে আলোচনা করতে গিয়ে তারা জানান যে আগের দিন তারা থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং ওনারা পথ অবরোধ করবেন বলেও একটা কর্মসূচি নিয়েছেন বলে জানিয়েছেন থানাকে। এবং ওনাদের দাবি যতক্ষণ না আসামিরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। তো আমি তাদেরকে এটাও জানাই যে শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে প্রোটেস্ট করা এটা প্রত্যেকটা নাগরিকের তার সাংবিধানিক অধিকার, সুতরাং তারা নির্ভয়ে করতে পারে, প্রশাসন বাধা দিতে পারে না এবং তারা এটা চালিয়ে যাবে যতক্ষণ না আসামিরা ধরা না পড়ছে। আমরাও এই বিষয়টাকে অবজার্ভে রাখছি। যেহেতু আমি একটি মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স অফ হিউম্যান রাইটস, এই সংগঠন আমি চেয়ারপারসন, তো আমি আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা ন্যাশনাল ট্রাইবাল কমিশনকে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল উমেন কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট হিউম্যান রাইটস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট উমেন কমিশন এবং ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও আমরা একটা সৌমোটো কগনিজেন্স অ্যাকশন নেওয়ার জন্য আমরা পিটিশন পাঠাবো। আজকে রাত্রের মধ্যে আমি পিটিশন রেডি করে আমি মেল করব, যাতে কমিশন বিষয়টার ওপরে কগনিজেন্স নিয়ে অবজারভেশনে রাখে এবং প্রশাসন যাতে আসামিদেরকে দ্রুত শনাক্তকরণ করে গ্রেপ্তার করে এবং তার যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়, তার জন্য আমরা আবেদন রেখে আমরা আমাদের সাংগঠনিকভাবে যথেষ্ট প্রচেষ্টা করব। এবং প্রয়োজনে, যেহেতু আমি প্রফেশনালি মহামান্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, সেই হিসেবেও আমি প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন করব এবং পরিবারকে যতটা সহযোগিতা করা আমি তার প্রচেষ্টা চালিয়ে যাব এবং আদিবাসীরা যাতে বিচার পায়, তাদের সাথে যে অন্যায় হয়েছে সেই পরিবারটাও যাতে আর্থিক সহযোগিতা পায়, তার জন্য প্রশাসনিকভাবে যেটা যেটা করণীয়, যা যা প্রোটোকল আছে, প্রশাসন যাতে সেটা করতে বাধ্য হয়, কোনো রকম যাতে কেউ চালাকি করে এড়িয়ে না যেতে পারে, তার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা আমরাও সাংগঠনিকভাবে করব। ধন্যবাদ।